হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে আমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট যেটা 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে, সেই পরীক্ষার জন্য আমরা কিন্তু টপিক ওয়াইজ ক্লাসেসগুলো করাচ্ছি, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা বিস্তারিত ডিসকাস করছি এবং তার পাশাপাশি সেই চ্যাপ্টার থেকে বিগত 15 বছরে সিটেট এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই সমস্ত নমুনাগুলোকে নিয়েও তোমাদের সামনে রাখছি, যাতে করে তোমাদের একটা বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এক এক করে আমাদের চলতে চলতে আজকে আমরা ক্লাস নাম্বার 6 এবং আজকের আমাদের টপিক শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষা, বা যেটাকে আমরা চাইল্ড সেন্টার্ড বা কোথাও কোথাও দেখবে চাইল্ড সেন্ট্রিক, দুটো টার্মই কিন্তু সেম, দুটো টার্মই সঠিক। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, আসো প্রথমে আসি, শিশু কেন্দ্রিক শিক্ষাটা কি। দেখো, আমাদের যে শব্দটা রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ একটা কেন্দ্র, তাই না, একটা সেন্টার, এবং কি বলছে শিশু কেন্দ্রিক, অর্থাৎ যেখানে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেটাই। প্রথমে যদি এই ছবিটাকে আমরা একবার দেখি তাহলে আমাদের একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। যেখানে দেখো লার্নিং, কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি, তারপর এখানেও কিউরিওসিটি রয়েছে, ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর মাঝখানে কে রয়েছে? শিশু। অর্থাৎ সিলেবাস, এই যে টিচার, আমি টিচারকে শুধু অ্যাড করে দিচ্ছি, টিচার, ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটি, সব কিছুর মাঝখানে কে আছে? একটা শিশু। অর্থাৎ যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন শিশুকে কেন্দ্র করেই সমস্ত বিষয়গুলো গড়ে ওঠে, সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এটাকে যদি আমরা একটা পুস্তকের পরিভাষা দেখি তাহলে কি বলেছে, যে শিক্ষা পদ্ধতিতে শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু। দেখো এখানে সেন্টারে কে আছে? শিশুটা আছে। তার চাহিদা, তার আগ্রহ, তার সামর্থ্য, তার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করা হয়। এখানে প্রত্যেকটা শব্দকে আমরা বিশ্লেষণ করব। শিক্ষার কেন্দ্রবিন্দু মানে, আমি আজকে সিলেবাস বানাচ্ছি, ধরো আজকে ক্লাস 5-এ আমি পড়াতে যাব। এবার ক্লাস 5-এ পড়াতে গিয়ে আমি তাদেরকে টেন্সটা শুধু শিখিয়েছি। এবার আমি তাদেরকে টেন্সটা শেখানোর পরই তাদেরকে আমি মনে করো একটা রাইটিং করতে দিয়েছি, নিজে থেকে বানিয়ে লেখো। হয়তো কেউ দুটো একটা ভাঙা শব্দ বা ভাঙা মোটামুটিভাবে সাপোর্ট করার মতো সেন্টেন্স তৈরি করে দেবে, বাট লেখার মতো লেখা কি তারা কেউ করতে পারবে? পারবে না। তার জন্য তাদেরকে 6-7-এ উঠতে হবে, একটু বড় ক্লাসে যেতে হবে। আমি বাংলা মাধ্যমের স্কুলগুলোর কথা বলছি, ইংরেজি মাধ্যমে নয়। অর্থাৎ সেই বাচ্চাটার কোয়ালিটি বা সেই বাচ্চাটা কী কী শিখে এসেছে, আগের ক্লাসে শিখেছে, সেই মোতাবেক তার আমি পরবর্তী ক্লাসের সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রমটা রেডি করব। তারপর আমার স্কুলে কতজন টিচার রয়েছে এবং সেই মোতাবেক কতজন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের অনুপাতে টিচার কি কম আছে, তাহলে এটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা আর হলো না। একজন টিচারের পক্ষে এতগুলো কিন্তু পড়ানো সম্ভব নয়। আবার যদি আমরা ওই সর্বশিক্ষা অভিযানের কথা বলি, তাহলে সেখানে বলা হয়েছে যে 30 জন বা 30 থেকে 33 জন, 30 থেকে 33 জন বাচ্চার জন্য একজন করে টিচার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবার বাচ্চারা চাহিদা, এবার মনে করো আমি ক্লাসে পড়াতে গেছি, 30 জন বাচ্চা আছে, তার মধ্যে প্রথম 2-3 জন এমন আছে যারা সবসময় কিছু না কিছু শিখতে চাইছে। তাহলে আমি কি তাদেরকে ধমক দিয়ে দমিয়ে রাখবো যে এই বেশি কথা বলবে না কিন্তু ক্লাসে, বাকিদের ডিস্টার্ব হচ্ছে? তাহলে ওদের যে জানার আগ্রহটা সেটা কিন্তু আস্তে আস্তে দমে যাবে। তাহলে আমাকে ওদেরকেও দেখতে হবে। আবার এমনও কিছু বাচ্চা থাকবে যারা কিছু বুঝতে পারছে না, যাদেরকে বারংবার বলা হচ্ছে তাও বুঝতে পারছে না। তাহলে কি তাদেরকে আমি বলবো তোদের দ্বারা হবে না, কালকে থেকে আসবি না? সেটাও আমি করতে পারবো না, তাদেরকেও আমাকে দেখতে হবে। অর্থাৎ আমার মোদ্দা কথা হচ্ছে, যে ভালো, যে একটু দুর্বল, প্রত্যেককেই কিন্তু সাথে করে নিয়ে চলতে হবে, তাদের চাহিদা অনুযায়ী আমাকে পড়াতে হবে। তার জন্য এখানে ব্যক্তিগত পার্থক্য, এই যে দেখো ব্যক্তিগত পার্থক্য, যেটা আমরা জানি কি বলা হয়, ইন্ডিভিজুয়াল, এটা এল, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। ঠিক আছে, এগুলো গুরুত্ব দিতে হবে। তারপর তার অভিজ্ঞতা, সে কী কী শিখে এসেছে। অর্থাৎ মনে করো সে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছে, যোগ বিয়োগ গুণ ভাগ সে শিখেছে, তাহলে আমি তাকে অনায়াসে সরল করতে দিতে পারি, তাহলে সে সেটা শিখে যাবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ একটা বাচ্চাকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা, সেটাই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এবার এখানে কি বলেছে, সহজ ভাষায়, আগে শিক্ষক ছিল শিক্ষার কেন্দ্র, কিন্তু আধুনিক শিক্ষায় শিশুই হচ্ছে শিক্ষার কেন্দ্র। যদি একটা সংজ্ঞা দেখি, যে শিক্ষা পদ্ধতিতে শিশুর স্বাভাবিক বিকাশ, আগ্রহ, অভিজ্ঞতা ও প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তাকে শিশু কেন্দ্রিক শিক্ষা বলে। যে শিক্ষা পদ্ধতিতে শিশুর স্বাভাবিক বিকাশ, আগ্রহ, অভিজ্ঞতা ও প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে একটা বাচ্চাকেই ইম্পর্টেন্স দেওয়া হবে,
এবার মনে করো আরেকটা বিষয় রয়েছে, এই যে আমি কিছুক্ষণ আগে একটা কন্ডিশন বললাম যে 3টা বাচ্চা ক্লাসে খুব প্রশ্ন জিজ্ঞাসা করে, আর মনে করো যে 5টা বাচ্চা এমন হচ্ছে যারা কিছুই পারছে না, তাহলে এদের জন্য এই 3টা বাচ্চার জন্য আমাকে রিমিডিয়াল ক্লাসেস করতে হবে, এই 5টা বাচ্চার জন্য আমাকে রিমিডিয়াল ক্লাসেস করতে হবে আলাদা আলাদাভাবে। অর্থাৎ এরা যেহেতু অনেকটা নিজেদেরকে অ্যাডভান্স করেছে, তাদেরকে অ্যাডভান্সে আরও রাখতে হবে, যে তোমাদেরকে আরও উৎসাহ দেবো। আর এরা যেহেতু পারছে না, এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি শিশুকেন্দ্রিক শিক্ষার যে প্রবক্তা, সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করে নেব। শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা বিভিন্ন মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ সমর্থন করেছেন। শিশুকে প্রকৃতির নিয়মে বেড়ে উঠতে দিতে হবে, শিশুর স্বাভাবিক বিকাশে জোর দিতে হবে। কিন্ডার গার্ডেন পদ্ধতি রয়েছে, লার্নিং বাই ডুইং রয়েছে। কিন্ডার গার্ডেন বর্তমানে তোমরা প্রত্যেকে দেখেছো কিন্ডার গার্ডেন, তোমরা আবার এটাও দেখবে ক্রেশ ও প্লে স্কুল, ঠিক আছে? ক্রেশ ও প্লে স্কুল অর্থাৎ যেগুলো ছোটোবেলায় বাচ্চাদের প্রি প্রাইমারি, এক কথা হচ্ছে প্রি প্রাইমারি সেকশনে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু কিন্ডার গার্ডেন, ঠিক আছে? বা ক্রেশ ও প্লে। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, এই কিন্ডার গার্ডেন পদ্ধতির জনক কাকে বলা হয়? এর আগে অনেকবার আমরা ডিসকাস করেছি আমাদের ক্লাসে, যারা জানেও তারা অ্যান্সারটা নিচে কিন্তু জানাবে, ঠিক আছে? তো কিন্ডার গার্ডেন পদ্ধতি জনক কাকে বলে অবশ্যই জানাবে। লার্নিং বাই ডুইং মানে কি? দেখবে আমি যখনই তোমাদেরকে পড়াই আমি একটা কথা বারংবার বলি যে বাচ্চাদেরকে কি হতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে হবে, বাচ্চাদেরকে প্রত্যক্ষ অংশগ্রহণকারী হতে হবে, প্রত্যক্ষভাবে তারা যাতে কোনো কিছুতে পার্টিসিপেট করে সেটা কিন্তু বাচ্চাদেরকে হতে হবে। সো লার্নিং বাই ডুইং হচ্ছে সেটাই, যে কোনো কিছুকে বাচ্চাটা নিজে করে শিখবে। শুধুমাত্র টিচার এসে লেকচার দিয়ে চলে গেল, বাচ্চারা শিখতে পারলো না, সেটা কিন্তু নয়। বাচ্চারা নিজে পড়বে, নিজে করবে, প্রবলেম সলভিংয়ের মাধ্যমে সে কিন্তু শিখবে। শিশু স্বাধীনভাবে শিখবে, প্রকৃতির মধ্যে শিখবে। এই প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার কথা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তিনি কি বলেছেন যে মাতৃভাষার শিক্ষা সবসময় প্রকৃতির কোলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি শিশুকেন্দ্রিক শিক্ষার কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। শিশুই হবে শিক্ষার কেন্দ্রবিন্দু, এই ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা নেই। শিক্ষক নয়, শিশুর প্রয়োজন এবং আগ্রহ গুরুত্ব পাবে এই ক্ষেত্রে, অর্থাৎ শিশুরা কি শিখেছে এবং কি শিখতে চাইছে সেই মোতাবেক আমি তাকে আউটপুট দেব। ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এই যে কিছুক্ষণ আগে বললাম 3জন বাচ্চার কথা বললাম, আমি একটু আরেকবার আগের স্লাইডে চলে যাচ্ছি। এই যে এখানে এখানে বললাম না যে 3জন বাচ্চাকে রিমিডিয়াল ক্লাস দিতে হবে, যারা খুবই ভালো ওদেরকে আরও ভালো করতে বলবো, আর যারা একদম দুর্বল তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনবো। তো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে আমি গুরুত্ব দেবো, প্রত্যেকটা বাচ্চাকেই ব্যক্তিগত তাদের পার্থক্যকে আমি সম্মান করবো এবং তাদেরকে সেই মোতাবেক আমি কিন্তু এগিয়ে নিয়ে যাবো। সব শিশুর বুদ্ধি আগ্রহ শেখার গতিতে এক নয়, সেটা আমরা আগেই ডিসকাস করে নিয়েছি। লার্নিং বাই ডুইংটা আমরা জানলাম, কাজের মাধ্যমে শিখবে, নিজে করতে করতে শিখবে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং কি? মনে করো ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে কীরকম? মনে করো আজকে আমি বাচ্চাদের কাছে পড়িয়েছি যে সালোক সংশ্লেষ। এবার আমি যদি বাচ্চাটাকে সালোক সংশ্লেষ তো খালি চোখে দেখানো যাবে না, কিন্তু আমি যদি বাচ্চাগুলোর জন্য স্কুলে একটা মনে করো পাতা নিয়ে যাই, তুমি ধরে নাও এটা একটা পাতা, ঠিক আছে? যদি একটা পাতা নিয়ে যাই এবং সেই পাতাটাকে যদি প্রত্যেকের কাছে আমি খুব গভীরভাবে তাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ছোট ছোট রন্ধ্রগুলোকে বোঝানোর চেষ্টা করি বাইনোকুলাস দিয়ে, বা বাইনোকুলাস না ভুল বললাম, আতশ কাচ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, তারা যদি দেখতে পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে কী হবে, একটা ইন্টিগ্রেশন হবে। আবার আমি যদি তাদেরকে মনে করে বসন্ত ঋতু সম্পর্কে পড়াচ্ছি, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো বসন্ত ঋতুতে দেখা যায় এমন 5টা ফুলের নাম, এমন 5টা ফলের নাম। এটা প্রাইমারি সেকশনের ক্ষেত্রে বলছি। আপার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে মনে করো আজকে পরিবেশ বিদ্যার ক্লাসে, বা মনে করো যে ক্লাস 5 বা 6-এ যেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে সেই ক্লাস আজকে বললাম যে আজকে আমরা ক্লিনলিনেস ড্রাইভটা করবো স্কুলে। কি করতে হবে স্যার? আমি বললাম চলো আজকে আমরা প্রত্যেকে মাঠের যত কাগজের টুকরো পড়ে রয়েছে সেগুলোকে আমরা একে একে তুলবো এবং তুলে সেগুলোকে ডাস্টবিনে ফেলবো এবং তারপর প্রত্যেকে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো। তাহলে তাদের মধ্যে ওই আবর্জনা যাতে না করা হয় সেই বিষয়ে একটা তাদের মধ্যে জ্ঞান আসলো। তার পাশাপাশি আবর্জনা হাতে নিলে তারপরে যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুতে হবে সেই জ্ঞানটা তাদের মধ্যে কিন্তু আসলো। অর্থাৎ বইয়ের আমি জ্ঞানের সাথে তাদেরকে বাস্তবের জ্ঞানের একটা ইন্টিগ্রেশন করালাম, একটা যেটাকে আমরা বলে থাকি কি তাদের মধ্যে একটা সম্পর্ক প্রতিস্থাপন করলাম। তো খেলার মাধ্যমে হতে পারে, আলোচনার মাধ্যমে হতে পারে, প্রকল্পের মাধ্যমে হতে পারে, আবার পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে হতে পারে। এখানে একটা জিনিস আমি দুটো বিষয় নিয়ে একটু সম্পর্ক তৈরি করে বলতে চাই।
একটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড। এবার মনে করো তোমার ক্লাসে আজকে তুমি বললে যে আগামী সোমবার আমাদের স্কুলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হবে, তার জন্য এগুলো হচ্ছে ইভেন্ট: 100 মিটার রান, ঠিক আছে, 200 মিটার রান, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি, আমি আর লিখছি না নামগুলো। তো এবার তোমার ক্লাসের মধ্যে একজন বিকলাঙ্গ রয়েছে। বিকলাঙ্গ বলতে মনে করো যে যে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, বা বলতে পারো যে স্পেশালি এবলড চাইল্ড, স্পেশালি এবলড চাইল্ড রয়েছে। তাহলে তুমি কি দেখলে ওই বাচ্চারা তো পার্টিসিপেট করতে পারবে না, কারণ ও দৌড়াতে পারবে না, ও লং জাম্প দিতে পারবে না। তাহলে ওকে তুমি কি করে পার্টিসিপেট করাবে? ওরও তো ইচ্ছা হচ্ছে, ও 5-এ পড়ে, ও তো বুঝতে পারছে না স্যার আমি তো পারবো না, তাহলে আমার বন্ধুরা সবাই খেলবে, আমি কি করব? তাহলে আমি কি তাকে বলবো যে না তোমাকে কালকে তাহলে স্কুলে আসতে হবে না, সোমবারে তুমি বাড়িতে থাকো? বা তাকে আমি এটা বলতে পারি যে তোমার কিন্তু সোমবারে সব থেকে বড় দায়িত্ব থাকবে, তুমি শিট নেবে, শিটের সাথে পেন নেবে, প্রত্যেকের নাম সেই শিটের মধ্যে লেখা থাকবে, কে কোন ইভেন্টে কোন পজিশন পেলো সেটা কিন্তু তুমি মনোযোগ দিয়ে সব প্রত্যেকটা খেলাকে তুমি এনলিস্ট করবে। তাহলে ওই বাচ্চাটা কী ভাবলো, আমিও তাহলে পার্টিসিপেট করছি, মূল গুরুত্বপূর্ণ কাজ স্যার আমাকে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেককে তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অনুযায়ী, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী একই কাজের মধ্যে ইনভলভ করার যে প্রচেষ্টা, সেটাকেই আমরা বলবো হচ্ছে এখানে লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, ব্যক্তিগত পার্থক্য গুরুত্ব, এবং সব শেষে যেটাকে আমরা কি বলবো ইনক্লুসিভ এডুকেশন, যেটা আমাদের আগামীতে ক্লাস রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে, ইনক্লুসিভ, যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আগামীতে এই বিষয়টা আমরা আরও বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। এবার দেখো, গণতান্ত্রিক পরিবেশ মানে কি? শিশুকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। অর্থাৎ আমি স্যার হিসাবে খালি পড়ে পড়ে চলে গেলাম, বাচ্চাদের মনের মধ্যে প্রশ্ন আছে কিনা আমি জিজ্ঞাসাও করলাম না, তাদের ফিডব্যাকও চাইলাম না, তাদের কাছ থেকে আমার কোনো কিছু নেওয়া হলো না, এবং শেষে গিয়ে আমি দেখলাম কি আমার কাছ থেকেও তারা কোনো কিছু নিতেই পারেনি, আমি শুধু জাস্ট একটা ভাষণ দিয়ে চলে এসেছি, একটা ভাষণই হয়ে গেছে ওটা। কিন্তু ক্লাসরুমে যদি আমি প্রত্যেকটা বাচ্চাকে বলি যে আমি যে আজকে যেটুকু পড়াচ্ছি প্রত্যেকে শুনবে ভালো করে মন দিয়ে, এবং আমি তারপরে প্রশ্ন করব, কারণ এটা হচ্ছে ফিডব্যাক নেওয়া, এটা হচ্ছে ফিডব্যাক নেওয়া, ঠিক আছে। বা এটা বলতে পারি যে আজকে পড়িয়ে নিলাম, আগামীকাল এখান থেকে একটা কুইজ কম্পিটিশন হবে, প্রত্যেকে আমি প্রশ্ন ধরবো, তাহলে এটা হচ্ছে ফিডব্যাক নেওয়া। তাহলে বাচ্চাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এরপরে কি আছে? অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, শুধু মুখস্থ নয়, বাস্তব অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে। কিছুক্ষণ আগে বললাম যে আমি যে জিনিসটা পড়ছি বইয়ে, সেইটার সাথে পরিবেশের বা প্রকৃতির যে মেলবন্ধন বা যোগাযোগ, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে, অর্থাৎ একটা কানেকশন তৈরি করতে হবে। একটা মিথস্ক্রিয়া, এই ওয়ার্ডটা মাথা থেকে চলে গেছিলো, তখন আমি বলতে চাইছিলাম এটাই, বাট ভুলে গেছিলাম, ঠিক আছে। মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াটা করতে হবে, ঠিক আছে। শিক্ষক, গাইড বা সহায়ক, আমি বারবার বলছিলাম ফ্যাসিলিটেটর, তোমরা প্রত্যেকে যে ডেলি ক্লাসেসগুলো করো তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু খুব পরিচিত। ফ্যাসিলিটেটর অর্থাৎ সহায়ক, বাচ্চাটা স্ক্যাফোল্ডিংয়ে সহায়তা করতে হবে, জোনাল প্রক্সিমাল ডেভেলপমেন্টে সহায়তা করতে হবে, তার কগনিটিভ ডেভেলপমেন্টে সহায়তা করতে হবে, তাকে হেল্প করতে হবে বাচ্চাটাকে। আর সৃজনশীলতার বিকাশ, সৃজনশীলতা হচ্ছে ক্রিয়েটিভিটি। বারংবার বলছি যে বাচ্চাদের কিন্তু মুখস্থ করতে চাপ দেওয়া যাবে না, যে মুখস্থ করে আসবে, এটা মুখস্থ করতে হবে, এটা করা যাবে না। ক্রিয়েটিভিটি, ঠিক আছে। তো শিশুর কল্পনা, চিন্তা শক্তি, সমস্যা সমাধান ক্ষমতা বাড়বে। আশা করি শিশুকেন্দ্রিক শিক্ষাটা বুঝতে আর কোনো প্রবলেম নেই, এটা বুঝে গেছো। এবার আমরা কিন্তু এটার উদ্দেশ্য জানবো, তারপরে আমরা চলে যাব প্রোগ্রেসিভ এডুকেশনে। শিশুকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য কি আছে? শিশুর সর্বাঙ্গীন বিকাশ করা হয়, স্বাধীন চিন্তাভাবনার বিকাশ করা। সর্বাঙ্গীন মানে হচ্ছে আলটিমেট ডেভেলপমেন্ট যাকে আমরা বলি, অর্থাৎ সব মিলে যেই ডেভেলপমেন্টটা করা। স্বাধীন চিন্তাভাবনার বিকাশ, তার ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্স যে চিন্তাভাবনা সেটাকে বিকাশ করা, নাকি তার চিন্তাভাবনাকে আমি শেপ করে দিচ্ছি যে তোমাকে এইভাবেই ভাবতে হবে, না তা কিন্তু নয়। সৃজনশীলতা বৃদ্ধি মানে ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। তার প্রবলেম সলভিং দক্ষতা, সমস্যা সমাধান দক্ষতা মানে প্রবলেম সলভিং, বাচ্চাটা কোনো রকমের সমস্যা সমাধান করতে পারছে কিনা নিজে থেকে সেটা কিন্তু দেখতে হবে। বাস্তব জীবনের উপযোগী শিক্ষা প্রদান করতে হবে, অর্থাৎ যেই শিক্ষা লাভ করলে বাস্তব জীবনে সেই বাচ্চাটার কাজে দেবে, সেই বিষয়টা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি, তার যে সেলফ কনফিডেন্স রয়েছে বাচ্চাটার, সে সেলফ কনফিডেন্স যেন কখনোই ক্লাসরুমে আমার কারণে বা তার কোনো সহপাঠিনীর কারণে কখনো যেন সেটা ডাউন না হয়ে যায়। আমি এর আগে দিন একটা কথা বলেছিলাম যে বাচ্চাদের মধ্যে একটা জিনিস হয় কি, বুলি করা, অর্থাৎ কেউ কাউকে তার শরীর নিয়ে, তার তোমার মনে করে অ্যাপিয়ারেন্স নিয়ে, তার বাচনভঙ্গি নিয়ে, হয়তো কেউ একটু স্ট্যামারিং করে,
কথা বলতে পরিষ্কারভাবে বলে না, তো তাকে বলছে এই তোতলা এই তোতলা, এভাবে করে বলছে বন্ধুরা। কেউ একটু মনে করো স্থূল বডি, তাকে এই মোটা তুই কিছু পারিস না, তুই পারবি না, এরকম করে বলছে। এই বিষয়গুলো ওই বাচ্চাগুলোকে কিন্তু সারা জীবন কি হন্ট করতে থাকে, এবং তারপরে সে বাড়িতে গিয়েও শান্তি পায় না, স্কুলে এসেও শান্তি পায় না, কোথাও শান্তি পায় না। সে আস্তে আস্তে কিন্তু সমাজ থেকে বিচ্যুত হতে থাকে। তো এইটা কিন্তু করা যাবে না, এবং অ্যাজ এ টিচার আগামীতে তোমরা যখন প্রত্যেকে স্কুল পেয়ে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে। নেক্সট আসবো, প্রগতিশীল শিক্ষা কি? প্রোগ্রেসিভ এডুকেশন। দেখো নামের মধ্যেই আছে, প্রোগ্রেস হচ্ছে একটা বাচ্চার কি হচ্ছে, প্রোগ্রেস, তার মধ্যে কি হচ্ছে, উন্নতি হচ্ছে, তাই তো, প্রগতি হচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা শিশুর অভিজ্ঞতা, কার্যকলাপ, সমস্যা সমাধান, গণতন্ত্র, বাস্তব জীবনের শিক্ষাকে গুরুত্ব দেয়, সেটাই প্রগতিশীল শিক্ষা। এখন আমরা কি বলছিলাম এখনই, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। দেখো তো এই সংজ্ঞার সাথে এই সংজ্ঞার মিল আছে না? শিশু কেন্দ্রিক শিক্ষার সাথে মিল আছে কিনা? যেই শিক্ষা ব্যবস্থায় শিশুকে কেন্দ্রে রাখা হবে, সেই শিক্ষা ব্যবস্থা থাকলে সেই শিশুটার প্রোগ্রেস তো হবেই হবে। অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের ওতপ্রোতভাবে জড়িত, বা বলতে পারো একে অপরের পরিপূরক। তো যে শিক্ষা ব্যবস্থা শিশুর অভিজ্ঞতা, কার্যকলাপ, সমস্যা সমাধান, গণতন্ত্র, বাস্তব জীবনের শিক্ষাকে গুরুত্ব দেয়, সেটাই প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষার জনক হচ্ছেন জন ডিউই, ঠিক আছে, জন ডিউই। একবার এখানে ফটোটা দেখে নাও। এখানে কি বলেছে, যে বাচ্চাগুলো এখানে বসে আছে, তারা প্রত্যেকে কি করছে, নিজের মতো করে, দেখো এই বাচ্চাগুলো নিজের মতো করে কাজ করছে। এখানে টিচার ফ্যাসিলিটেটরের মতো তাকে হেল্প করছেন, আর এই বাচ্চাগুলো নিজে থেকে করছে। অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম লার্নিং বাই ডুইং, এই যে দেখো প্রথম পয়েন্ট আমি লিখছি না, লার্নিং বাই ডুইং, অর্থাৎ নিজে থেকে করেছে। নিজে থেকে কখন করতে পারবে? যখন তার মধ্যে এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু কিছু কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, তো এক্সপিরিয়েন্স বেসড লার্নিং। আবার ডেমোক্রেসি ইন এডুকেশন, এখানে টিচার কিন্তু মাতব্বরি করছে না, প্রত্যেককে নিজের মতন করে কিছু কিছু করতে দিচ্ছে, এটা প্রত্যেককে নিজের নিজের মতো করে এনজয় করছে, করে নিয়ে ক্রিয়েটিভ কিছু একটা করছে, তারা সৃজনশীল কিছু একটা করছে। প্রবলেম সলভিং মেথড, এখানে তারা কি করছে, কোনো একটা সমস্যা সমাধান করছে। আর ম্যাম হয়তো বলে দিয়েছে যে এই ব্যাপার, তোমরা এটা দিয়ে এইটাকে বানাতে হবে, ব্যাস ওরা বানাতে শুরু করে দিয়েছে। ফ্লেক্সিবল কারিকুলাম, ফ্লেক্সিবল কারিকুলাম হচ্ছে যেই কারিকুলামটা এমন হবে যাতে করে কোনো বাচ্চার সেটা রাতের ঘুম না কেড়ে নেয়, যে পরীক্ষা আছে, পরীক্ষার পড়াশোনা নিয়ে সে বাচ্চারা খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে, ফ্লেক্সিবল হবে, নমনীয় হবে। অর্থাৎ যেটা বাচ্চাটার জীবনটা এবং শিক্ষা লাভটাকে অনেকটা স্মুথ করবে, নাকি সেটা হ্যাকেল করে ফেলবে। আর চাইল্ড ইন্টারেস্ট বেসড এডুকেশন, বাচ্চাটা মজা পাচ্ছে যেভাবে সেভাবে পড়াতে হবে, যার জন্য টিএলএম করতে হয়েছে আমাদের, তাই না? যখন তোমরা প্রত্যেকে ডিএলএড করছিলে বা বিএড করছিলে, তখন টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তোমরা করেছো না? তোমরা বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক করেছো না? সেই টিএলএমগুলো কেন ব্যবহার হচ্ছিল? সেগুলো এই কারণে হচ্ছিল যাতে করে বাচ্চাদের পড়াশোনাটা আরও অনেক বেশি ইজি আর স্মুথ হয়, সেই জন্য টিএলএমটা ইউজ করা হচ্ছিল। এবং ফাইনালি কি, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক দক্ষতার বিকাশ ঘটাতে হবে, ঠিক আছে। তো দেখো ঘুরে ফিরে কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনটাও সেই আমাদের যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন রয়েছে সেটার সঙ্গে সম্পর্কযুক্ত। দুটোর মধ্যে আমরা একটু সম্পর্কটা দেখে নিই কী রয়েছে। দুটো ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, বারংবার বলছি, দুটো ধারণা মানে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষা, প্রগতিশীল শিক্ষা শিশুকে কেন্দ্র করে, অভিজ্ঞতাকে কেন্দ্র করে, আগ্রহ ও ব্যক্তিগত পার্থক্য গুরুত্ব পায়, কাজ ও সমস্যা সমাধান গুরুত্ব পায়, শিক্ষক সহায়ক বা শিক্ষক গাইড, স্বাধীন শিক্ষা, গণতান্ত্রিক শিক্ষা ইত্যাদিতে এটা কিন্তু গুরুত্ব পায়। আর প্রগতিশীল শিক্ষা মূলত শিশুকেন্দ্রিক শিক্ষাকেই সমর্থন করে। অর্থাৎ যে মানে মূল যদি আমরা বিষয়টাকে আসি তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা বলো বা শিশুকেন্দ্রিক শিক্ষা বলো, প্রথমে শিশুকেন্দ্রিক শিক্ষাতে আসবো। শিশুকেন্দ্রিক শিক্ষাতে কি হচ্ছে, যেখানে বাচ্চাটার সেন্ট্রালে আছে, যেখানে বাচ্চাটা একদম মূল কেন্দ্রে আছে, আসলাম। আর যেই এডুকেশন সিস্টেমে একটা বাচ্চা শিক্ষার মূল কেন্দ্রে থাকবে, সেই এডুকেশন সিস্টেমে বাচ্চাটার প্রোগ্রেস তো হবেই, ব্যাস এই বিষয়টাই। প্রোগ্রেসিভ এডুকেশনের জনক কাকে বলা হচ্ছে আমরা জানলাম, জন ডিউই। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনকটাকে, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। শিক্ষকের কি ভূমিকা? এখানে শিক্ষক বলতে শিক্ষক শিক্ষিকাকে একসাথে বোঝাচ্ছে। শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার শিক্ষক হবেন একজন ফ্যাসিলিটেটর, মানে সহায়ক। মোটিভেটর হবেন, তিনি কি দেবেন, প্রেরণা প্রদান করবেন।
অর্থাৎ বাচ্চাটাকে মোটিভেশন দেওয়া। অবজারভার হবেন যে বাচ্চাটা করছে তো নিজে থেকে, নাকি কাউকে কপি করছে, নাকি সে ফাঁকি মারছে, নাকি সে ভুল ভ্রান্তি করছে, সেই বিষয়ে নজর রাখতে হবে। সেই মোতাবেক কিন্তু তাকে ফ্যাসিলিটিস প্রদান করতে হবে। শিক্ষক কি করেন না, কেবল বক্তৃতা দেন না বা চাপিয়ে দেন না, অর্থাৎ শিক্ষাটাকে চাপিয়ে দেওয়া যে আজকে এইটাই তোদেরকে করতে হবে মানে করতেই হবে, ঠিক আছে, এটা কিন্তু তিনি করেন না। একজন শিক্ষক দলগত কাজ করাবেন, টিম ওয়ার্ক, দলগত কাজ, আলোচনা ভিত্তিক শিক্ষা দেবেন, ডিসকাস করবেন ক্লাসে, প্রকল্প পদ্ধতি মানে প্রজেক্ট করাবেন বাচ্চাদেরকে, শিশুর প্রশ্ন করতে উৎসাহ দেবেন অর্থাৎ ফিডব্যাক চাইবেন, বাস্তব উদাহরণের সঙ্গে দিবেন যেটা আমি বলেছিলাম ইন্টিগ্রেশন, আর ব্যক্তিগত পার্থক্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আইডি লেখা রাখলাম, ঠিক আছে, এগুলো শেখাবেন। তো এই পার্টগুলো আশা করি কারো বুঝতে কোনো প্রবলেম হয়নি, তাই তো? কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, অর্থাৎ কিছু লিমিটেশন থাকে, কিছু অ্যাডভান্টেজেস থাকে। অ্যাডভান্টেজেস কী কী রয়েছে? শেখা খুব আনন্দদায়ক হয় বাচ্চাদের, কারণ তাদের মতন করে পড়ানোটা হচ্ছে। সৃজনশীলতা বৃদ্ধি পায় মানে ক্রিয়েটিভিটি বাড়ে, বাচ্চাটার আত্মবিশ্বাস বা যাকে আমরা বলি যে তার সেলফ বিলিফ যেটা, সেটা কিন্তু বাড়ে, সেলফ কনফিডেন্স বাড়ে, সমালোচনামূলক চিন্তা গড়ে ওঠে। সমালোচনামূলক চিন্তা বলতে সে ক্রিটিক হয়, অর্থাৎ ক্রিটিক মানে কি সে দুটো দিকই ভাবতে পারে, অর্থাৎ যে পক্ষে এবং বিপক্ষে দুদিকেই যুক্তি দিতে পারে, কারণ সে ক্রিয়েটিভ হয়ে গেছে, কারণ সে নিজে থেকে ভাবছে, চিন্তা করছে। বাস্তবমুখী শিক্ষা হয়, আর সীমাবদ্ধতাকেই বেশি সময় লাগে। টিচার যদি বাচ্চাটাকে বলে দেয় যে কর, হয়ে গেল, তো হয়ে গেল, সময় বেশি লাগছে না, বাট এভাবে বেশি সময় লাগছে। দক্ষ শিক্ষকের প্রয়োজন, আগামী দিনে আপনাদেরকে কিন্তু প্রত্যেককে দক্ষ শিক্ষক হতে হবে। যারা ইন সার্ভিস হচ্ছেন তাদের কথা আমি বলছি না, তারা তো অবশ্যই দক্ষতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে আপনারা পড়াচ্ছেন। বাকি যারা ফ্রেশার রয়েছে, যারা আগামীতে স্কুল পাবে, আগামীতে স্কুল জয়েন করবে, প্রত্যেককে দক্ষ। এবার দক্ষ হওয়া মানে কি? দক্ষ হওয়া মানে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া নয়, দক্ষ হওয়া মানে একজন ভালো ফ্যাসিলিটেটর হওয়া, একজন ভালো মোটিভেটর হওয়া, একজন ভালো অবজারভার হওয়া। বড় ক্লাসে প্রয়োগ কঠিন, বড় ক্লাসে বলতে যখন বাচ্চারা অনেক বড় হয়ে যাচ্ছে তখন সেখানে সেটা প্রয়োগ করা যাচ্ছে না, আর পর্যাপ্ত উপকরণ, পর্যাপ্ত ম্যাটেরিয়ালস দরকার, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে এবার কিছু টপিক রিলেটেড কোশ্চেনে আসে যেগুলো সিটেট পরীক্ষাতে এসছে বিগত 1.5 দশক ধরে, বিগত 15 বছর ধরে। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ মানে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। শিক্ষার্থীরা প্রধানত শেখে কোথা থেকে? কোথা থেকে শেখে? শিক্ষক থেকে, ব্যক্তিগত গোষ্ঠীভাব নাকি ব্যক্তিগত গোষ্ঠীগতভাবে? কারেক্ট অ্যান্সার ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই গোষ্ঠীর মধ্যে টিচার থাকবেন, ফ্রেন্ডস থাকবে, ফ্যামিলি থাকবে, সবাই থাকবে, ঠিক আছে। আর ব্যক্তিগত মানে কি? অভিজ্ঞতার মাধ্যমে শিখছে, নিজের মাধ্যমে শিখছে। প্রগতিশীল শিক্ষার প্রেক্ষাপটে সমান শিক্ষাগত সুযোগ শব্দটি প্রয়োগের মাধ্যমে বোঝানো হয় যে সকল শিক্ষার্থীদের দেওয়া উচিত। সিটেট ফেব্রুয়ারি 2014। প্রগতিশীল শিক্ষা বা যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ এডুকেশন, কি করতে হবে, কি দেওয়া উচিত? ভালো করে অপশনসগুলো পড়ো, আমি বারবার করে অপশনসগুলো পড়বো না, তোমরা অপশনসগুলো পড়বে, পড়ে নিয়ে যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো এবং আমার দেওয়া অ্যান্সারের সঙ্গে সেগুলো মিলিয়ে নেবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা ক্লাসের শেষে জানিও যে মোট কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করতে পারলে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদান যাতে তারা ভবিষ্যতের কর্মে উপযোগী হতে পারে। অপশন নাম্বার ডি, ভবিষ্যতের কর্মে মানে হচ্ছে বাস্তবমুখী। আসি পরের নম্বরে, সক্ষমতা ও সক্ষমতার গোষ্ঠীকরণ। সক্ষমতা ও সক্ষমতার গোষ্ঠীকরণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? সিটেট ফেব্রুয়ারি 2014। সক্ষমতা মানে কি বলতো? এবিলিটি, ঠিক আছে। আর গোষ্ঠী মানে হচ্ছে বলতে পারো একটা টিম। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পন্ন গোষ্ঠীর জন্য শিক্ষকরা বহুস্তরীয় শিক্ষাদান ব্যবস্থা গ্রহণ করতে পারে। মানে দেখো, আমি আজকে যে বললাম না যে 3জন খুব ভালো, 5জন একটু দুর্বল রয়েছে, ধরো আরও 7জন রয়েছে যারা অ্যাভারেজ, তাহলে আমি এদের জন্য একরকম প্রজেক্ট, এদের জন্য একরকম প্রজেক্ট, এদের জন্য একরকম প্রজেক্ট দিতে পারি, বাট সেম টপিকের উপরেই, প্রত্যেকের দক্ষতা অনুযায়ী, সেটাই এখানে বলতে চেয়েছি।
শ্রেণীকক্ষে একজন অমনোযোগী শিশুর জন্য নিম্নলিখিত কোন বিষয়টি গ্রহণ করা যেতে পারে? তুমি পড়াচ্ছ ক্লাসে, বাচ্চারা জানলা দিয়ে দেখছে, বাইরে দেখছে, তুমি কি করবে? এগুলোকে বলে কন্ডিশনাল কোয়েশ্চেন, শর্ত সাপেক্ষ প্রশ্ন। তুমি তাকে বকাবকি করবে, তুমি হেডমাস্টার মশাইকে জানাবে, তুমি তার বাবা মাকে জানাবে, তুমি তাকে মারধর করবে, অনেক রকমের অপশনস থাকে পরীক্ষাতে। বাট যেটা লজিক্যাল এবং যেটা পেডাগজিক্যাল সেটাই আমাদের নিতে হবে। তো কি হবে সঠিক উত্তর? যেখানে মনোযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা কম সেই স্থানে শিক্ষার্থীকে বসানোর ব্যবস্থা করতে হবে। এই চারটা অপশনের মধ্যে গল্প করছে বন্ধুরা, এই তুই ওখান থেকে উঠে চলে আয়, এখানে চলে আয়, ব্যাস আমি তার ক্লাসে বললাম যে এখন চলে আসবে, পরে গিয়ে আবার বসে যাবি, অর্থাৎ আমি তাকে সরিয়ে দিলাম, তখন যাতে সে মনোযোগ পায়, তার বন্ধু যাতে মনোযোগটা দিতে পারে। প্রগতিশীল শিক্ষা নিম্নলিখিত কোন বিবৃতির সঙ্গে সম্পর্কিত? সেপ্টেম্বর 2014। প্রগতিশীল শিক্ষা নিচের কোন বিবৃতির সঙ্গে সম্পর্কিত? সিটেট 2014। কি হবে কারেক্ট অ্যান্সার? আজকে জানলাম আমরা যে জ্ঞান সরাসরি অভিজ্ঞতা এবং সহযোগিতার মাধ্যমে উৎপত্তি হয়। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি ব্যাখ্যা, অনুমান এবং নিয়ন্ত্রণ। অনুমান মানে যে কোনো কিছু মানে একটা করা, ডাউট করা, বা বলতে পারো যে কোনো কিছু গেস করা এক কথায়। তো ব্যাখ্যা, অনুমান এবং নিয়ন্ত্রণ করা প্রভৃতি নিয়ন্ত্রকগুলি নিম্নলিখিত কোন বিষয়টির বা বিষয়টির লক্ষ্য? সিটের 2014। ঐতিহ্যবাহী যুক্তি, আরোহী অবরোহী। এই যে আরোহী অবরোহী দেখো, ভালো করে দেখে নাও। আরোহী অবরোহী আজকে আমি ডিটেলস আর বলছি না, আরোহী অবরোহীর উপরে কিন্তু আলাদা ক্লাস রয়েছে আমাদের, খুব বিস্তারিতভাবে সেখানে করব। গ্রামার শিক্ষণ বা ব্যাকরণ শিক্ষা, তারপরে গণিত শিক্ষা কোনটার সাথে কি সম্পর্কযুক্ত এবং সেখান থেকে সিটেট পরীক্ষাতে কী কী প্রশ্ন আসে সেগুলো আমরা কিন্তু জানবো। তো ব্যাখ্যা, অনুমান এবং নিয়ন্ত্রণ করা প্রভৃতি, এটা কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক রিজনিং। একজন শিক্ষক কিভাবে শিশুদের আরও ভালো সমস্যা সমাধানকারী হতে পারে? প্রবলেম সলভার বা প্রবলেম সলভিং এবিলিটি আসবে একটা বাচ্চার মধ্যে কিভাবে? এটা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2015 সালে। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের সুযোগ করে দিতে হবে, কারণ তাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানাতে হবে এবং সমাধানের সময়ে সহায়তা করতে হবে। তো টিচারকে কি হতে হবে? ফ্যাসিলিটেটর হতে হবে, ব্যাস এই তো বিষয়। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের প্রধান বৈশিষ্ট্য কোনটি? 2015 সিটেট সেপ্টেম্বর। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শিক্ষার্থীদের কোনো পাঠ বোঝানোর ক্ষেত্রে শিক্ষক দায়বদ্ধ থাকবেন, অর্থাৎ টিচারের একটা দায়িত্ব থাকবে যে যতক্ষণ না বোঝানো হচ্ছে আমার দায়িত্ব, আমি বোঝাবো। ঠিক আছে, অপশন নাম্বার সি। চলো পরের নাম্বারে আসি। শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো সিটেট 2016 ফেব্রুয়ারি। শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো ড্যাশ। কি হবে? দেখো এখানে শিশুটাকে আমাকে প্রধান দায়িত্ব দিতে হবে, তাই শিক্ষার্থীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও প্রচেষ্টা পদ্ধতি, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি নাম্বার 10। নিম্নলিখিত কোনটি শিখনের মূল বিষয়? সিটেট সেপ্টেম্বর 2016। কোনটা শিখনের মূল বিষয়? অর্থ গঠন করতে পারা, অনুকরণ মানে নকল করা, শর্ত সাপেক্ষ নাকি মুখস্থ করা? বুঝতেই পারছো, যেটা নিজে কোনো কিছু গঠন করবে, যেখানে নতুন কোনো কিছু ক্রিয়েশন থাকবে। সো অর্থ গঠন করতে পারা, অপশন নাম্বার এ। শিশুকেন্দ্রিক পেডাগজি হলো ড্যাশ। সিটেট সেপ্টেম্বর 2016। শিশুকেন্দ্রিক পেডাগজি হলো ড্যাশ। শ্রেণীকক্ষে সকল প্রকার শিক্ষণের প্রধান হলেন শিক্ষক। শিক্ষক শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবেন। শিশুদের কথা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া নাকি শিশুদের নির্দেশ অনুযায়ী কাজ করতে বলা? শিশুকেন্দ্রিক পেডাগজি কি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, শিশুদের কথা এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া।
আচ্ছা, যে পেডাগজি 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 তো আমরা কবে থেকেই করছি, এই পেডাগজিটার মানে কি বলো তো? পেডাগজির মানে কি? পেডাগজির মানে হচ্ছে, আমি জাস্ট একটা লাইনে লিখে দিচ্ছি, সায়েন্টিফিক ওয়ে অফ টিচিং অ্যান্ড লার্নিং। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে শিক্ষণ পদ্ধতি, সেটা হচ্ছে পেডাগজি। নেক্সট আসি, নিম্নলিখিত কোনটি প্রগতিশীল শিক্ষার মূল বিষয়? সিটেট জুলাই 2019। প্রগতিশীল শিক্ষার মূল বিষয় কোনটা? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নম্বরে, প্রত্যেক শিশুর যোগ্যতা এবং ক্ষমতার উপর বিশ্বাস রাখা। যে প্রত্যেকটা যে শিশু রয়েছে তার যে যোগ্যতা, তার যে ক্ষমতা, তার উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। নেক্সট নাম্বার 13, প্রগতিশীল শ্রেণীকক্ষ বা প্রোগ্রেসিভ ক্লাসরুম হলো ড্যাশ। সিটেট ডিসেম্বর 2019। প্রগতিশীল শ্রেণীকক্ষ, প্রোগ্রেসিভ ক্লাসরুম, যেখানে জ্ঞান শিক্ষার্থীদের দ্বারা গঠিত হবে, যেখানে জ্ঞান শিক্ষার্থীদের দ্বারা পরোক্ষভাবে গঠিত হবে, গৃহীত হবে, যেখানে জ্ঞান শিক্ষার্থীদের দ্বারা পুনরুৎপাদিত হবে, নাকি যেখানে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা জ্ঞান পুনরায় স্মরণ করবে। তার মানে জ্ঞান গঠন হবে এবং শিক্ষার্থীরা নিজে সেই জ্ঞানটা গঠন করবে টিচারের হেল্পের মাধ্যমে। অপশন নাম্বার এ। ডিসলেক্সিয়া, এটার উপরে একটা আলাদা ক্লাস আছে যদিও। ডিসলেক্সিয়া হচ্ছে একটা লার্নিং ডিসএবিলিটি। ডিসলেক্সিয়া আছে, ডিসগ্রাফিয়া আছে, ডিসপ্রাক্সিয়া আছে, ডিসক্যালকুলিয়া আছে, এগুলো আমরা জানবো, এগুলোর উপর আলাদা ক্লাস তো আছে আমাদের। তো ডিসলেক্সিয়া আক্রান্ত শিক্ষার্থীদের চিহ্নিত করা যায় কিভাবে? পড়তে লিখতে সমস্যা, বেসিক্যালি পড়তে সমস্যা যেটা, ঠিক আছে, যেটা লিখতে সমস্যা সেটা ডিসগ্রাফিয়া হয়ে গেল। তো ডিসলেক্সিয়া যেটা হচ্ছে পড়তে অসুবিধা হচ্ছে, সো অপশন নাম্বার এ সঠিক উত্তর। চলো আসি 15 নম্বরে, একজন প্রগতিশীল শিক্ষা প্রদানকারী শ্রেণীকক্ষে নিম্নলিখিত কোন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন? সিটেট 2021। সহমর্মিতা, নিয়ন্ত্রণ, যত্ন, এমপ্যাথি, কন্ট্রোল, ডিসিপ্লিন, এমপ্যাথি, রিয়েলনেস, কেয়ার, এমপ্যাথি, রিয়েলনেস, কন্ট্রোল। কি থাকবে? থাকবে সহমর্মিতা, বাস্তবধর্মী এবং যত্ন, ঠিক আছে। অর্থাৎ এমপ্যাথি থাকবে বাচ্চাটার প্রতি, এবং বাচ্চাটাকে পড়াশোনা করাতে হবে একদম বাস্তবমুখী, এবং তার পাশাপাশি তাকে কেয়ারও করতে হবে। প্রগতিশীল শ্রেণীকক্ষে প্রোগ্রেসিভ ক্লাসরুম, গঠনমূলক শিখন, এই কনস্ট্রাকটিভিস্ট লার্নিং দৃষ্টিভঙ্গিকে নিম্নলিখিত কোনটি ব্যাখ্যা করে? সিটেট জানুয়ারি 2022। বহুবিধ ব্যাখ্যা, মুখস্থ অনুবাদ, পুরস্কার ও শাস্তি, নাকি বারবার অনুশীলন করা? রিপিটেড ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে বহুবিধ ব্যাখ্যা বা মাল্টিপল ইন্টারপ্রিটেশনস। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 16-এ আসবো, সরি 16 তো গেলই, 17-এ আসবো। নিম্নলিখিত কোন বিবৃতিগুলি প্রতিভাশালী, মানে যাকে আমরা বলবো যে স্পেশালি এবল্ড নয়, আমরা বলতে পারবো যারা ইন্টেলিজেন্ট বাচ্চা রয়েছে, শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা করে, বুঝতে পারার ক্ষমতা অনেক বেশি, শিখনের গতি দ্রুত, অন্যরা বোঝার বিষয়ে প্রতিভাবান শিশুর উপর নির্ভরশীল, দ্রুত শারীরিক বৃদ্ধি। সঠিক উত্তরটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ আর বি, অর্থাৎ বুঝতে পারার ক্ষমতা বেশি, শিখনের গতিও দ্রুত। এ ও বি, তাহলে এ ও বি অপশনে কোথায় আছে? অপশন নাম্বার ডিতে আছে। একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে, এটা ত্রিপুরাতে এসেছিল, ত্রিপুরা আপার প্রাইমারি টেট, ঠিক আছে। এমন না যে শুধু সিটেটটা করাচ্ছে, ত্রিপুরা আছে, হরিয়ানা আছে, রাজস্থান আছে, বিভিন্ন জায়গার টেটের প্রশ্ন আছে, সেগুলোকে আমরা প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি। একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে, কি শেখে? মূলত শিক্ষকের কাছ থেকে, ব্যক্তিগত, দলবদ্ধভাবে। এটা তো একই প্রশ্ন রিপিট হয়ে গেল, দেখো এটা তো তোমরা পারবে আশা করি। ব্যক্তিগতভাবে এবং দলবদ্ধভাবে, অপশন নাম্বার বি। তো সিটেটকেই কিন্তু অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু কপি করে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না এই প্রশ্নটাই। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা একজন শিক্ষক শেখার এমন এক পরিবেশ প্রদান করেন যেটি ড্যাশ, যেটি কি হবে? এটা আসাম টেট,
আসাম আপার প্রাইমারি টেট 2024-এ এসছে, জাস্ট রিসেন্ট পরীক্ষাটা যে হয়েছিল, এবং এই পরীক্ষাটাকে আমাদের চ্যানেলে আমরা ক্লাসও করিয়েছিলাম, ভালো ফিডব্যাক এসেছিল এই বছর। কারেক্ট আনসার হচ্ছে আবিষ্কারকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ বাচ্চারা যে কাজগুলো করছে, তারা যে নতুন নতুনভাবে কিছু কিছু তৈরি করছে, ক্রিয়েটিভ কিছু একটা বানাচ্ছে, সেটাকে স্বীকৃতি দিতে হবে অ্যাজ এ টিচার। কোয়েশ্চেন নাম্বার 20, এইটাও ত্রিপুরা টেটের প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষণ শৈলীতে একজন শিক্ষক, ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2018 সেশন 2। তো শিশুদের অভিজ্ঞতা ও মতামতকে অগ্রাধিকার দেওয়া, শিশুদের কী কী করা উচিত তার নির্দেশ দেওয়া, শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষণ পরিচালনা করা, নাকি উপরে কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার, শিশুদের অভিজ্ঞতা এবং মতামতকে অগ্রাধিকার দেবেন, অপশন নাম্বার এ। তো আজকে তো 20টা কোয়েশ্চেন আমরা রেখেছি, হোমওয়ার্কও তোমাদের দিয়েছি, এবং তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রেখে যারা যারা এখনও ব্যাচে যুক্ত হয়নি কিন্তু ভাবছো যে আজ হবো কাল হবো, তাহলে যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে সময় নষ্ট করবে না, আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের। তারপর সেগুলো থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস, আলাদা করে মক টেস্ট সবই কিন্তু সেখানে করানো হচ্ছে। প্রাইমারি আলাদা ব্যাচ রয়েছে, আপার প্রাইমারি আলাদা ব্যাচ রয়েছে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রাইমারি ব্যাচের ফিস 999, এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। আপার প্রাইমারিরও ফিস 999, এটা ওয়ান টাইম ফিস, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345336 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রাইমারিতে অ্যাডমিশন নিলে প্রাইমারি টেট, আপার প্রাইমারিতে নিলে আপার প্রাইমারি টেট লিখে মেসেজ করবে। আর যাদের যাদের যোগ্যতা রয়েছে দুটোরই, অর্থাৎ যারা দুটো পরীক্ষা দিতে পারবে, তাদের আলাদা করে দুটো ব্যাচ নেওয়ার দরকার নেই। তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমরা টেট কম্বাইন ব্যাচটা কিন্তু তৈরি করেছি, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসাথে করানো হচ্ছে। ক্লাস শুরু হচ্ছে আমাদের আগামী 5ই জুন, অর্থাৎ আগামীকাল থেকেই। আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অ্যাডমিশনটা কিন্তু চলবে। ফিস অনলি 1199। আমাদের কিন্তু প্রত্যেকটা ফিজই কিন্তু ওয়ান টাইম পেমেন্ট হয়, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যেখানে নিয়মিত মক টেস্ট, ক্লাস সব কিছু কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু সময় নষ্ট না করে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং আগামীকাল আমাদের আবার এই ক্লাসটা কিন্তু চলবে রাত্রে 8টায়, ঠিক RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু চলে আসবে আবার, যাদের যাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে টাইম টু টাইম নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। আর যেগুলো হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।